মটর কলাই গোল গোল দাঁতে কাটে না, 18 বছর আগে মেয়েদের বিয়ে দেবে না। আমার এই কথাটি মনে রেখো ভাই, বাল্যবিবাহ রোধে সবার সাহায্য যে চাই, ওগো সাহায্য যে চাই। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ, ঝোপ জঙ্গলে ঘেরা গঙ্গার পার থেকে কানে আসতো ঢাক, ঢোল এবং অন্যান্য বাদ্যযন্ত্রের শব্দ। যাদের কানে এই বাদ্যযন্ত্রের শব্দ পৌঁছতো তারা বুঝতে পারতেন সেখানে কি ঘটছে। গগনভেদী সেই শব্দ জানান দিত কোনো এক কিশোরীর সহমরণের কাহিনী। এই যে রীতির কথা আমি বলছি, এই রীতি নতুন নয়। এই যুদ্ধ, এই লড়াই 200 বছর আগের এই রীতির বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করেছিলেন এমন একজন মানুষ, তাকে গোটা ভারতবর্ষ বলে ভারতের প্রথম লিবারেল। তিনি আজও রাজা, রাজা রামমোহন রায়। আর শুধুমাত্র একটা কলম দিয়ে যে সমাজ পরিবর্তন করা যায় তা শিখিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ তারই উত্তরসূরির সঙ্গে আমরা পরিচয় করে নেব। আমরা এসেছি তারকেশ্বরের তিলক চকে এবং আজকে আমরা আলাপ করব এমন একজন মানুষের সঙ্গে যিনি বিগত বহু বছর ধরে এমন এক সমাজ সেবার সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে এই রীতিগুলোর বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। তিনি আর কেউ নন, মাঝপুর প্রাইমারি স্কুলের মাস্টার মশাই দেবাশিস মুখোপাধ্যায়। অবশ্য তার আরও এক নাম রয়েছে, তাকে পপুলারলি লোকে গোলাপ সুন্দরী নামে চেনে। হয়ে উঠলাম গোলাপ সুন্দরী। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। নমস্কার। নমস্কার। আপনার সঙ্গে একটু গল্প করতে এলাম। আচ্ছা, মানে গোলাপ সুন্দরী হিসেবে আপনি তো একেবারে কাঁপিয়ে দিয়েছেন। তাহলে একটু আমাদের সঙ্গেও গল্প করবেন তো? অবশ্যই, চলুন। আসুন। এদিকেই তো? হ্যাঁ হ্যাঁ, এদিকে আসুন। আচ্ছা, এটা কি আপনাদেরই বাড়ি নাকি? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পৈতৃক বাড়ি, মানে এখানেই আমার জন্ম হয়েছে। আচ্ছা। এখানে আমার বাবা বলুন, আমার দাদু, সবারই জন্ম এই বাড়িতেই হয়েছে। এই বাড়িতে আমরা থাকতাম আগে। আচ্ছা। এই বাড়িটা অনেক পুরনো, প্রায় 200 বছরের বেশি পুরনো। বাবা, মানে প্রায় হেরিটেজ হয়ে গেছে। হেরিটেজ হয়ে গেছে। এটা আমার দাদুর দাদু বোধহয় তৈরি করেছেন, আমি যতদূর শুনেছি। আচ্ছা। আমার তো এখানে এই বাড়িতেই আমার 30 বছর কেটেছে, ছোটবেলা থেকে 30 বছর কেটেছে। তারপর ওই বাড়ি করে আমরা পাশেতে গেছি। এই বাড়িতেই আমার ছোটবেলা কেটেছে, এখানেই খেলাধুলো। আমি গ্রামে যেহেতু মানুষ হয়েছি, ছোটবেলা থেকে তো গ্রামে খেলাধুলো, সাঁতার এইগুলো রয়েছে, আমি সবই জানি। সাঁতার, আমার পাশে নদী, আমার নদীতে সাঁতার কাটতাম। বন্যার সময় সাঁতার কেটে ওপারে যেতাম। ইনফ্যাক্ট আমরা দুটো নদী পার করে এলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে একটা আপনার দামোদর প্রথমে, যেটা চাঁপাডাঙ্গায়, তারপর হচ্ছে ওরি শাখা নদী, মুন্ডেশ্বরী পার করেছে। আচ্ছা। আর এইখানে আমাদের বাড়ির পিছনে একটা নদী আছে, ওটা হচ্ছে মুন্ডেশ্বরী শাখা নদী। আমাদের বাড়ি ওই সাইডে একটা পুকুর আছে, নাম হচ্ছে তাল পুকুর। সেই পুকুরের মাছ আমরা ছোটবেলা অনেক খেয়েছি, এখনো হয়, মাছ ধরা হয়। আর জমি অল্প কিছু আমাদের জমি রয়েছে, চাষ হয়, ধান হয়, আলু, তিল। এখানে 3টে ফসল হয় মেনলি আমাদের এই এলাকায়। আর এখানে পুকুর অনেক দেখতে পাবেন, গ্রামাঞ্চলে আমাদের এখানে অনেক পুকুর আছে। আর আমাদের নিজস্ব একটা পুকুর আছে, তাল পুকুর নাম। আচ্ছা, আপনি মানে বলে যে তাল পুকুরে ঘটি ডোবে না, কিন্তু এখন তাল পুকুরে ঘটি ডোবে, এখনো জল আছে তাতে। সেইটা পুকুরটা থেকে এখনো মাছ ধরা হয়, আমরা সেই মাছ পাই, খাই। আপনি কি একটু গার্ডেনিং পছন্দ করেন? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে আমার গাছের প্রতি প্রচন্ড শখ। এইসব গাছ আমি কিন্তু এইসব নার্সারি থেকে নিয়ে এসে বসি। সমস্ত আম গাছ আছে, বিভিন্ন, দেখুন লেবু গাছ আছে, জাম গাছ আছে, পেয়ারা গাছ আছে। এটা পাতি লেবু গাছ। ওই পাতি লেবু দেখুন এখানেতে এখনো কিন্তু এই যে লেবু হয়ে রয়েছে, দেখুন এখানে তো ওই যে লেবু দেখছেন হয়ে রয়েছে। আর এই আম গাছে প্রচুর আম হয়েছিল এবছর। এছাড়া ফুলের গাছ আছে, মা যেহেতু ঠাকুর পুজো করে এই জন্য গন্ধরাজ ফুলের গাছ, এই কাঞ্চন ফুল, জবা ফুল, হ্যাঁ, বিভিন্ন এই যে কারি পাতা গাছ আছে। আচ্ছা। হ্যাঁ, আর এগুলো এইটা শিউলি ফুল, এই যে শিউলি ফুল হয়, শিউলি গাছ আছে, সমস্ত গাছ আছে, তুলসী গাছ এইসব রয়েছে। আর আমাদের বাইরের পিছনেতেও অনেক গাছ আমি বসিয়েছি, বিভিন্ন। আমার গাছ বসানোর একটা নেশা, এবং শুধু নেশা নয়, আমি এই সমাজ সচেতনতার প্রোগ্রামের সাথে সাথে আমি ছোটবেলা থেকেই মানুষ অনেক গাছ দান করেছি বিভিন্ন টাইপের। তা আমি এখন রিসেন্ট একটা সংকল্প নিয়েছি যে আগামী 10 বছরের মধ্যে আমি 50,000 কলমের আম গাছ বসাবো। 50,000। তা 50,000 কলমের আম গাছ তো আমি একা বসাতে পারবো না, আমার সেই জায়গাও নেই। ওই জন্য আমি কি করি, আমি বিভিন্ন মার্কেটে বিভিন্ন স্কুলে বাচ্চাদের হাতে বা পথচলতি মানুষের হাতে আমি কখনো 200, কখনো 300, কখনো 400 এরকম করে আম গাছের চারা পয়সা দিয়ে কিনে সেটা আমি মানুষের মধ্যে তুলে দিচ্ছি।
অলরেডি আমার প্রায় 8-10 হাজার দেওয়া হয়ে গেছে, ওটা 50,000 আমার টার্গেট আছে 10 বছরের মধ্যে। এবং ওই 50,000 আম গাছ কিনতে গেলে কিন্তু প্রচুর টাকা প্রয়োজন, প্রায় 35 লক্ষ টাকা আমি দেখেছি ওটা প্রয়োজন হবে। আর সেটা তো একসাথে আমার পক্ষে জোগাড় করা সম্ভব না, ওই জন্য 10 বছর টাইম রেখেছি। আমি চাই পরিবেশটাও ভালো থাকুক, মানে পরিবেশ বাঁচানো আমার একটা অঙ্গীকার, আমি সেইটাও মানুষকে বলি গাছ লাগান, পৃথিবী বাঁচান। শুধু এই কথাটা বলি না, আমি চাই গাছ মানুষ লাগাক। এবং অন্য গাছ দিলে কি হয়, মানুষ সেটা যত্ন করে না, কিন্তু আম গাছ কি বলুন তো, আম গাছ মানুষ জানবে যে এটা থেকে ফল পাবো, সে যত্ন করে এবং সহজে কাটবে না গাছটাকে, এবং পাখিও খাবে, পশুও খাবে, মানুষ খাবে, সবাই উপকৃত। ওই জন্য আমি আম গাছটা, বিশেষ করে হিমসাগর আম গাছ, কলমের আমি নার্সারি থেকে, আমার একটা নার্সারি আছে জানাশোনা, ওখান থেকে কিনে নিয়ে আমি মানুষের মধ্যে বিতরণ করি। এটা আপনি বোধহয় ঠিকই বলেছেন। মানুষ, আমরা প্রায়শই বলি যে কর্ম করে যাও, ফলের আশা করো না, কিন্তু ফলের আশাই মানুষ করে, কর্ম করে পরে। গাছের ক্ষেত্রে ফলের আশা করে, অন্য গাছ হলে কি বড় হলে সে যা একটু বড় হলো, মোটা হলো, সে গাছটা কেটে বিক্রি করে দিচ্ছে পয়সার জন্য। মানুষ অত বোঝে না, শুধু নিজের স্বার্থের কথাটাই ভাবছে, যে পরিবেশের কি ক্ষতি হয়ে যাচ্ছে, যে আমরা পরবর্তী প্রজন্মকে কি পরিবেশ দিয়ে যাব, সেটা একটু যদি মানুষ চিন্তা করে, তাহলে কিন্তু মানুষ অনেক কাজ করতে পারে। সেটা সবার মধ্যে তো আসে না, তবু মানুষ এখন অনেক মানুষ সচেতন হয়েছে, অনেক মানুষ পরিবেশ নিয়ে কাজ করছে। না, সেই সচেতনতার মাধ্যম বোধহয় আপনাদেরই মতো মানুষ, এবং যেভাবে আপনি করছেন, একটা সম্পূর্ণ অন্য পরিচয়, একটা সম্পূর্ণ অন্য ব্যক্তিত্বকে আঁকড়ে ধরে। আপনি একজন টিচার, আর তার সঙ্গে সঙ্গে গোলাপ সুন্দরী। কোন জিনিসটা বেশি প্রেফার করেন, কোন জিনিসটা বেশি এনজয় করেন? এনজয় তো প্রথম অবস্থায় আমি বলবো আমার স্কুল, কেন স্কুল আমার কাছে মানে ওই বাচ্চাদের কোলাহল, ওদের মধ্যে মিশে থাকা, ওদের কাছে যে আনন্দটা পাই, সেটা তো কোনো জায়গায় আমি পাই না। সেটা ওর কোনো বিকল্প নেই। ওদের সেই হাসি, ওদের মধ্যে মিশে থাকা, ওদেরকে কিছু শেখাতে পারা। বিশেষ করে বাচ্চাদের স্কুলে, আমি যেহেতু প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, আমার এটা খুব লাগে যে অনেক সময় অফিসের কাজে আমি যখন বেশি আমার অফিসে কাজ চেপে যায়, আমার তখন মাঝে মাঝে বিরক্ত লাগে, যে তার থেকে আমার মনে হয় ক্লাসরুমে যে ক্লাস করতে পারলে আমি বেশি ভালো লাগতো। তো যাই হোক, আমি ওটাকেই প্রথম এতে রাখবো, তারপর তো এইগুলো রাখবো। আপনি যে বিভিন্ন ধরনের পারফরমেন্স বলুন, বা এই যে বিষয়টার মধ্যে আপনি এলেন, আপনি কি কোনোভাবে নাটক বা অভিনয়ের মধ্যে কখনো, মানে লিটারেচারের দিকে কি আপনার, বা সাহিত্যের দিকে আপনার ঝোঁক ছিল? হ্যাঁ, সাহিত্যের দিকে তো আমার ঝোঁক বলতে কি, আমি মানে আমার প্রথম থেকে আমার মানে গল্প বই পড়া, গল্প বই, কবিতা বই পড়ার আমার একটা নেশা ছিল। এই আমাদের পাশে একজন ছিলেন, তার গল্প বই সংগ্রহ ছিল, প্রচুর গল্প বই তার ছিল, সেই শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র বলো, গোয়েন্দা কাহিনী। তা আমি ওই ছোটবেলা কি করতাম, আমি ওই পাশের বাড়ি থেকে যেতাম, একটা করে লুকিয়ে বই আনতাম, বাবা মা যাতে না জানতে পারে, এবং বালিশের তলায় বইটা রাখতাম, পড়ার বই উপরে থাকতো, দিয়ে সেই গল্প বই শেষ করতাম, মানে 1-1.5 ঘন্টা গল্প শেষ, আবার বই। এবং ও বলতে এত তাড়াতাড়ি গল্প বই পড়ে ফেলছে। এটা আমার একটা ছোটবেলা প্রচন্ড নেশা ছিল গল্প বই পড়া, গোয়েন্দা কাহিনী। তারপর থেকে আমার একটা কি বলুন তো, আমার বড় হয়ে আমার একটা নাটকের প্রতি, অভিনয়ের প্রতি একটা আমার ঝোঁক জন্মালো, যে হ্যাঁ, যদি কোনো ধরনের ক্যারেক্টার যদি করতে হয়। কিন্তু এখানে তো আমাদের গ্রামাঞ্চলে অত সেরকম নাটক ফাটকের অত থাকে না, সেই হিসেবে করি না। তো আমি বেশ কিছু বছর আগে আমি কলকাতায় একটা থিয়েটার গ্রুপে যোগ দিয়েছিলাম, মুশরিক বলে। তা সেখানে যেহেতু এখান থেকে যাতায়াতের প্রচন্ড সমস্যা, মানে আমি এখান থেকে হয়তো স্কুল করে বেরিয়ে যাচ্ছি, আমি বাড়ি ফিরছি, সারাটা একটা বাস নেই, আমাকে সেই বোধহয় 15 কিলোমিটার রাস্তা আমাকে অন্ধকারে হেঁটে আসতে হচ্ছে, এটা আর টানতে পারা গেল না। তা সেইখান থেকেই যে আমি ওই যে একবার একটা এতে কর্মশালায় গিয়েছিলাম, ওই নাটকের দলে, এতে বহুরূপীদের গ্রামেতে। আর সেখানে বহুরূপী দেখে আমার ছোটবেলায় ভালো, আমি দেখতাম কালী সেজে, শিব সেজে, সব পয়সা রোজগার করতে আসতো। এখানে তারকেশ্বরে আছে, ওখানে গ্রাম আছে, ওরা ওই সব সাজে। তা আমি তখন ওইটাই ভাবলাম, যে এইটা যদি আমি সেজে, যদি আমার যে মানে মনের যে ইচ্ছাটা, সেটাকে যদি অন্যভাবে যদি করতে পারি, করে আমি ওই স্কুলেতে প্রথম ডেঙ্গুর প্রচারটা আমি করেছিলাম। ডেঙ্গুর প্রচার আমাদেরকে করতে হয় স্কুলেতে প্রত্যেক বছর, ডেঙ্গুর সময় আর কি, অ্যাওয়ারনেসে। তা ওটা খুব ভালো লেগেছিল সবার। সেই থেকে আমি ডেঙ্গুর ক্যাম্পেইন করতাম, করতে করতে তারপর করোনার সময় করোনা, তারপরে চাইল্ড ম্যারেজ তো রয়েছে, গাছ বসানোর ব্যাপারে, এইসব বিভিন্ন সচেতনতা, রক্তদান করার ব্যাপারে আমি মানুষকে সচেতন করি। এবং তাই নয়, আমি বছরে একবার রক্তদান করি। আমার যেহেতু বি নেগেটিভ গ্রুপ, আমি একমাত্র থ্যালাসেমিয়া রোগীদিকে প্রত্যেক বছর যে কোনো একজন থ্যালাসেমিয়া রোগীকে আমি রক্ত দিই, সেটা ব্লাড ব্যাংকে, যে আরামবাগ ব্লাড ব্যাংকে। গত বছরও দিয়েছি, এটা আমার এখনো পর্যন্ত চলছে, এটাও আমি করি।